প্রিয় গল্প সাথী, সপ্তাহের সেরা গল্পর পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে আরেকটি ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে। আজ আমরা আপনাদের জন্য বাছাই করে এনেছি অচিন্ত্য কুমার সেনগুপ্তর খিল। আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগলে পোস্টটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করুন, আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। শুনুন সুশীল মজুমদার ক্রিয়েশনসের নিবেদনে আজকের ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প, অচিন্ত্য কুমার সেনগুপ্তর খিল। অভাবনীয়েরও একটা সীমা থাকা উচিত। আপিসেই সুরজিৎ তার পেল। রাতে বরিশাল এক্সপ্রেসে অশোকা আসছে। আশ্চর্য, অশোকা কি জানে না কিছুই? ঘটনাটা তো ঘটে গেছে আজ 1 বছরেরও উপর। তবু রাতে বেশ একটু আগেই সুরজিৎ স্টেশনে গেল, গাড়ি ঠিক রাখল এবং যতক্ষণ না বাঁকের মুখে ইঞ্জিনের হেডলাইট দেখা যায় ততক্ষণ প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চিন্তিত ভঙ্গিতে পায়চারি করল। ইন্টার ক্লাসের মেয়ে কামরা থেকে নামল অশোকা। বয়স প্রায় 30-এর কাছে এবং নিঃসম্বল ও নিরভিভাবক যখন সে একা আসছে তখন বুঝতে হবে সে কুমারী ও স্কুল মিস্ট্রেস। 18 ইঞ্চির একটা পাতলা সুটকেস ছাড়া সঙ্গে আর কোনো জিনিস নেই। শীতের রাতে বিছানাও নিয়ে আসেনি। মোটা সিল্কের একটা ব্লাউজ মোটে গায়ে। শীতের রাতে যার সংক্ষিপ্ততার চেয়ে হঠকারিতাটাই বেশি করে চোখে পড়ে। দুজন পরস্পরের দিকে চেয়ে সংক্ষেপে হাসল। প্রায় 10-11 বছর পরে দেখা, কিন্তু চিনতে কারোরই দেরি হলো না। যেন কিছুদিন আগেই আর কোথাও তাদের এমনই অপ্রত্যাশিত দেখা হয়েছে। একেবারে তুমি যে আসবে ভাবিনি। অশোকা সলজ্জ মুখে সামান্য হাসল। ভেবেছিলাম আরদালি চাপরাশি কাউকে পাঠিয়ে দেবে হয়তো। আরদালি চাপরাশি কেউ রাতে থাকে না। সুরজিৎ অশোকার হাতের ব্যাগটার দিকে তাকালো, বললে, সঙ্গে আর কোনো জিনিস নেই? কুণ্ঠিতভাবে হেসে অশোকা বললে, না, একদিনের তো মোটে মামলা। সুরজিৎ ব্যাগটা অশোকার হাত থেকে তুলে নিল। অশোকা আপত্তি করল না, কিন্তু সেটা তখনই সে কুলির মাথায় চালান দেবে জানলে নিশ্চয়ই আপত্তি করত, জোর করলেও ছেড়ে দিত না। গাড়িতে উঠল দুজনে। অশোকা আগে পিছনের সিটে, সুরজিৎ মুখোমুখি। বাক্সটা গাড়োয়ানের জিম্মায়। সংসারের জিনিস যার এত অল্প সে যে কত দূর দুঃসাহসী, এই কথাটাই সুরজিৎ ভাবল। প্রয়োজন তার বেশি না প্রয়োজন তার কম, এই কথাটাই বুঝে উঠতে পারল না। বললে, আমার ওখানে যে চলেছ খুব অসুবিধে হবে। কার? আমার না তোমার? তোমার। জানো তো, আমার স্ত্রী জয়ন্তী বছর 1.5 হলো মারা গেছে। হ্যাঁ, কাগজে দেখেছিলাম খবরটা। গণ্যমান্যকে বিয়ে করলে স্ত্রীও গণ্যমান্য হয়। অশোকা একটু হাসলে কিনা বোঝা গেল না। বাড়িতে একেবারে একা আছি, মেয়ে ছেলে কেউ নেই। কেন? আমি তো আছি। কিন্তু
কে যে তোমার দেখাশোনা করে। আমি নিজেই করতে পারবো, এতদিন ধরে তাই করে এসেছি। একটুখানি কাটল। সুরজিৎ প্রশ্ন করল, এখানে কেন এসেছো জানতে পারি? আশ্চর্য, তুমিও একটা কৈফিয়ত না পেলে সন্তুষ্ট হবে না? গাড়ির অন্ধকারের মধ্যে অশোকার চোখ দুটো খুব উজ্জ্বল দেখালো। সমস্ত রাস্তা গাড়িতে এক ভদ্রমহিলার কাছে লম্বা জবাবদিহি দিতে হয়েছে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কার বাড়িতে যাচ্ছি, সে আমার কে হয়, সেখানে আর কে কে আছে, স্টেশনে কে আসবে নিতে, এক গাদা প্রশ্ন। প্রাণ যায়। সব উত্তরগুলোই বেশ সন্তোষজনক হয়েছিল আশা করি। অন্তত ভদ্রমহিলা তাই মনে করেছিলেন। ওসব প্রশ্নের বেশিরভাগ উত্তরই আমার জানা, শুধু একটা ছাড়া। কেন এসেছো সেইটাই শুধু জানতে চাই। ওমা, এমনিতে আসতে পারে না? কেউ পেরেছে বলে তো শুনিনি এ পর্যন্ত। কেউ মানে বয়স্ক কুমারী মেয়ে, একাকী কোনো পুরুষের আশ্রয়ে। বলো না, কেন, কি দরকারে এখানে এসেছো? বাবা, উফ, কি কৌতূহল তোমার। অশোকা আঁচলটা একটু টানল, চুলটা একটু অনুভব করল, গলার হাড়টা একটু আঙুল দিয়ে নাড়ল। বললে, তোমাদের এখানকার মেয়ে স্কুলের হেডমিস্ট্রেসের চাকরিটা পাবো বলে মনে করছি। কাল সকালে তারই ইন্টারভিউ। সেক্ষেত্রে মেয়ে স্কুলের হোস্টেলে ওঠাটাই কি ঠিক ছিল না? কাল সকালে স্কুলের সেক্রেটারি যদি জিজ্ঞেস করেন কোথায় ছিলে, তাহলে তোমার মুখের জবাব শুনে খুব বেশি তিনি খুশি হবেন বলে তো মনে হয় না। প্রথমত, তার সে কথা জিজ্ঞেস করাই উচিত হবে না। দ্বিতীয়ত, তোমার মতো এত ভীতু তিনি নাও হতে পারেন। একটু আধটু ভীতু হওয়াটা মন্দ নয়, বিশেষ করে তারা যারা চাকরি করতে বেরিয়েছে। তোমার মতো চাকরির জন্য আমার অত মায়া নেই, নাই বা হলো চাকরি। তোমার শীত করছে না? না। সুরজিৎ অল্প একটু হাসল, বললে, শীতের কাছে ভীতু হওয়াটা অশাস্ত্রীয় হবে না। আমার গায়ের কাপড়টা নাও। বলে শালটা গা থেকে খুলে নিয়ে অশোকার কোলের উপর সে রাখল। অশোকা চমকে উঠল, বললে, দেখো তোমার ঠান্ডা না লাগে। আগে আগে এইটুকুতেই তোমার ঠান্ডা লাগতো, ব্রঙ্কাইটিসের দোষ ছিল, সেসব এখন সেরে গেছে না? কিছুই সম্পূর্ণ সারে না। তবে না, তুমি গায়ে রাখো। একা একা আছো, অসুখ বিসুখ হলে মুশকিল হবে। তার চেয়ে আরো মুশকিল হবে যদি তোমার অসুখ করে। কি, খুলে গায়ে দাও না। না, এই বেশ আছি। শালটা তেমনই রইল অশোকার কোলের উপর পড়ে। গাড়ি থেকে নামবার সময় কি মনে করে শালটা সে তাড়াতাড়ি জড়িয়ে নিল। প্রকাণ্ড বাড়ি, একজনের পক্ষে অত্যন্ত বিসদৃশ। নিচে দুখানা ঘর, একটাতে বৈঠকখানা, পাশেরটা ভাঁড়ার। চেয়ার, সোফা ও অ্যাস্ট্রের আধিক্য দেখে বোঝা যায় বৈঠকখানায় প্রচণ্ড আড্ডা বসে, আর পাশের ঘরে থাকে থাকে থরে থরে জিনিস দেখে মনে হয় কি নিপুণ নিখুঁত গৃহস্থালী, অথচ সব চাকর ঠাকুরের হাতে। একটা ঠাকুর, দুটো চাকর, কোথা থেকে কুটোটি কুড়িয়ে নেবে তার জন্য সর্বদা তটস্থ। ঘোড়দৌড়ের মাঠের মতো অত বড় না হলেও প্রকাণ্ড উঠোন। তার এক পাশে আনাজের ক্ষেত, অন্য পাশে দিশি কটা ফুল গাছ, কিন্তু কোথাও একটা শুকনো পাতাও পড়ে নেই। বাবু যদি বলে তবে ওরা অনায়াসে প্রাণ দিতে পারে, এমন একটা ভাব যেন ওদের মুখের উপর লেখা আছে।
কোনো জিনিসই যেন হাত বাড়িয়ে চাইতে হয় না, সব আগে থেকে তৈরি। এতটা ভালো নয়, যেন কেমন চোখকে পীড়িত করে অশোকার মনে হলো। কেননা যে একা আছে তার ঘরদোর খানিকটা অগোছালো, এটাই সকলে প্রত্যাশা করে, এইটাই সকলের প্রত্যাশা করা উচিত। নিচে স্নানের ঘরে একটু উকি মেরে অশোকা সুরজিতের সঙ্গে উপরে উঠে এলো। উঠেই উত্তরের বারান্দা, পাশাপাশি দুখানি সমান মাপের ঘর, উত্তরে দক্ষিণে দরজা, দু ঘরের মাঝখানেও একটা দরজা আছে অবারিত খোলা, যেটায় কোনোদিন এ পর্যন্ত খিল পড়েনি। প্রথমেই ডাইনে যে ঘর, সে ঘরটা কিসের যে নয় অশোকা ভেবে পেল না। বিশালকায় এক টেবিল, দেখলেই সন্দেহ হয় এ টেবিলের চারপাশে বসেই রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল কিনা। অফিসের বাক্স, বেতের বাস্কেট, ফ্ল্যাট ফাইলে ফিতে বাঁধা কাগজপত্রের স্তূপ, আইনি বেআইনি মোটা মোটা বই, কি যে তাতে নেই তা কে বলবে, কিন্তু সমস্তই অদ্ভুত রকমের গুছানো। খোলা দুটো সেলফে ঘেঁষাঘেঁষি করে বই সাজানো রয়েছে, কিন্তু আশ্চর্য, দুখানা বইয়ের মাঝখানে কোথাও একটু ফাঁক নেই, কোথাও একখানা বই বেঁকে বা হেলে বসেনি। ওদিকের দেওয়াল ঘেঁষে লম্বা একটা কাঠের বেঞ্চি, তাতে ট্রাঙ্ক আর সুটকেস সাজানো, একটার উপর একটা। ঘরে স্ত্রী না থাকলেও যে কেউ বাক্স প্যাঁটরাগুলি রংচঙে কাপড়ের ঢাকনি দিয়ে সযত্নে ঢেকে রাখে, অশোকা তা কল্পনা করতে পারত না। পাশেই দেরাজ, টানাগুলোতে হয়তো আপিসের পোশাক থাকে, তারই সন্নিকটে দেওয়ালে ঝোলানো লম্বা একটা আয়না। আয়নাতে শরীরের অনেকখানি দেখা যায় বলে অশোকার কেমন লজ্জা করে উঠল। দেরাজের উপরকার একটা ছবি দেখতে পেয়ে তাড়াতাড়ি সেটা টেনে নিল। না, মৃত জীবিত কোনো মানুষেরই সেটা ছবি নয়, সেটা একটা সদ্য উদ্ভিদ্যমান গোলাপের কুঁড়ি। আয়নার দুপাশে দুটো ছোট টেবিল, যদিও ডাইনেরটা অপেক্ষাকৃত বড়। বাঁয়েরটাতে প্রসাধনের জিনিস, ডাইনেরটায় ওষুধ। দুটোই যেন ভীষণ বাড়াবাড়ি রকমের বলে মনে হলো। খানিকটা অন্যায় কৌতূহলের মতো দেখায় বলে অশোকা বেশিক্ষণ সেখানে চোখ রাখল না। পাশেই আলনা আর দুটো ব্র্যাকেট, একটা কাপড়ও কোথাও একটু কুঁচকে বসেনি। আলনার শেষ তাকে সার বাঁধা জুতোর লাইন ইলেকট্রিকের আলোয় চকচক করছে। এসবের মধ্যে ঘরের মাঝখানে বেমানান একটা স্প্রিংয়ের খাট। অশোকা জিজ্ঞেস করল, এখানেই শোও নাকি? না, শোবার ঘর ওই পাশে। পশ্চিমের ঘর থেকে পূবের ঘরে অশোকা এলো, মাঝখানের দরজা দিয়ে। পশ্চিমের ঘরটা জিনিসপত্রে যেমনই জবরজং, পূবের ঘরটা তেমনই ফাঁকা নিরিবিলি। মাঝখানে প্রকাণ্ড খাট পাতা, বিঘত দুয়েক পুরু গদির উপর নরম তোষকে নিভাজ বিছানা করে রাখা আছে। পায়ের দিকে লেপ রয়েছে ভাঁজ করা। একজনের পক্ষে যেন অনেক অপচয়, অনেক উদ্বৃত্ত। তাকিয়ে থেকে অশোকার মনে হল, কিন্তু যতই সে শ্রান্ত হোক না কেন, এখনই রাত 9:30টার সময় লেপ গায়ে দিয়ে সে শুয়ে পড়তে পারে না। এ কথাটা মনে হতেই সে চোখ ফিরিয়ে নিলে। পাশে একটা ইজি চেয়ার, আলোর দিকে পিঠ করে, তার হাতের কাছেই ছোট টিপাইয়ের উপর টাইম পিস ঘড়ি, কখানা 6 পেনি দামের হালকা বই, আর কখানা রঙিন মলাটের চুটকি সাপ্তাহিক। একবার হাত দিয়ে নেড়েচেড়ে দেখল সেগুলি, যেমনই ছিল তেমনই আবার গুছিয়ে রাখল সন্তর্পণে। এ ঘরে ঢুকেই অশোকা ভেবেছিল দেওয়াল জোড়া এনলার্জ একটা ফটোর সঙ্গে তার দৃষ্টির সংঘর্ষ হবে, কিন্তু আশ্চর্য, ঘরের চারদিকে কোথাও জয়ন্তীর এক টুকরো একটা ছবি নেই। অশোকার বুকের মধ্যে থেকে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। শব্দ শুনে নিজেই সে উঠল চমকে, কেননা সে নিঃশ্বাসটা যেন ঠিক দুঃখের মতো বলে মনে হলো না। অন্যদিকে চোখ রেখে সুরজিৎ বললে, হাত মুখ ধোবে না? না,
পুরোপুরি গায়েই ধোবো, নইলে বড্ড ঘিনঘিন করছে। গরম জল পাবো তো? হ্যাঁ, করেছে গরম জল। দেখো, সাবান তোয়ালে কিচ্ছু সঙ্গে আনিনি। তাও পাবে। সবই পাবো, কিন্তু যদি শাড়ি সেমিট চাই? তা দিতে পারবো না বটে, কিন্তু তার বদলে পাজামা আর ঢিলে পাঞ্জাবি দিতে পারবো। পড়ো না, বেশ দেখতে হবে। অনেকেই তো পড়ে আজকাল। একটু কি বিবেচনা করল অশোকা, পরে নিতান্ত বালিকার মতো খিলখিল করে হেসে উঠল। তুমি কি যে বলো। বলে তার সুটকেসে চাবি পড়ালো। নিচে বাথরুমে এসে দেখল সমস্ত কিছু তৈরি, প্রয়োজনেরও অতিরিক্ত। প্রক্ষালন সমাপ্ত করে চাকর ঠাকুরের সঙ্গে সে দুটো সাংসারিক কথা কইল, নিতান্ত মেয়েলি কৌতূহলে। কিন্তু ভুলেও তারা একবার জিজ্ঞেস করল না সে কে, কেন এসেছে, কেনই বা এতদিন আসেনি। উপরে গিয়ে দেখল টেবিলের সামনে কি সব কাগজপত্র নিয়ে বসেছে সুরজিৎ, যেন কতদিনকার পুনরাবৃত্ত অভ্যাস। সুরজিৎ চেয়েও দেখল না। খসখসে শাড়ির বহু বিস্তৃত বিশৃঙ্খলায় অশোকা যখন দ্রুত পায়ে উঠে সুরজিতের পাশ দিয়ে আয়নার কাছে এসে দাঁড়াল, তারও মনে হল এমনই যেন আরও কতদিন হয়ে গেছে এর আগে। নতুনত্বের তীব্রতার মাঝে জিনিসটাকে কখনো কখনো অত্যন্ত পরিচিত ও প্রাত্যহিক মনে হয়। হঠাৎ ময়ূর সিংহাসনে গিয়ে বসলে মনে হয় এমনই যেন কতদিন বসেছি। কিন্তু খটকা বাঁধল। অশোকা জিজ্ঞেস করলে, তোমার মোটা চিরুনি নেই? সুরজিৎকে তাকাতে হলো এবার, আর তাকিয়ে সে ভয়ঙ্কর অবাক হয়ে গেল। আর কিছুতে নয়, শাড়িটার চওড়া ঢালা লাল পাড়ে। এই পাড়টা অত্যন্ত সেকেলে, আধুনিক কুমারী মেয়েদের পছন্দের বাইরে। এ পাড়ের সঙ্গতির জন্য কপালে ও সিঁথিতে যেন অনেকখানি সিঁদুরের প্রত্যাশা করতে হয়। এ লালটা সম্ভোগ সৌভাগ্যের রং, যেন বড় বেশি উদ্ঘাটিত। কি দেখছো হত করে? মোটা চিরুনি নেই? চুল তো আর ভেজাওনি, সরু চিরুনিতেই আঁচড়ে নিলেই চলবে। তাছাড়া রুক্ষ চুলেই তো বেশ ভালো দেখায়। চুল আঁচড়াবার আর দরকার হলো না। নিজের থেকেই সুরজিতের শালটা গায়ে জড়িয়ে নিয়ে অশোকা বললে, বাবা কি শীত এখানে। তোমাকে এখন চা দেবে না একেবারে খাবে? একেবারে খাবো। কি খাবে, ভাত না লুচি? তুমি? তুমি যা খাবে তাই। আমি ভাতই খাবো। ভাত না খেলে ঘুম হবে না। আমার সমস্ত শরীর এখন ঘুম চাইছে। তবে দিতে বলি ঠাকুরকে। সুরজিৎ চেয়ার ছেড়ে উঠতে গেল। দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত কি? অশোকা টেবিলের উপর দুই কনুই রেখে ঝুঁকে দাঁড়ালো। কাজ? এখনো কাজ? আমি এসেছি, তবু আজকের রাতেও তোমাকে কাজ করতে হবে? অত্যন্ত কুণ্ঠিত হয়ে সুরজিৎ কাগজপত্রগুলি দূরে সরিয়ে রাখল। না, ঠিক কাজ নয়, একটু দেখছিলুম কাগজগুলো। তারপর অন্তরঙ্গ হবার চেষ্টায় একটু বা ম্লান কণ্ঠে বললে, তারপর? তারপর এই তো ভাসতে ভাসতে। বাবারে কি শীত এখানে, আমার হাত দুটো গেয়ে যাচ্ছে একেবারে। মুঠো করা দুই হাতের উপর চিবুক রেখে দাঁড়িয়েছিল অশোকা। হঠাৎ ডান হাতখানা দুর্বল ভঙ্গিতে সামনের দিকে বাড়িয়ে দিয়ে বললে, এই দেখো না, দেখো দেখো, যেন বরফ দিয়ে তৈরি। দেখো।
এক মুহূর্ত সুরজিৎ দ্বিধা করল হয়তো, তারপর সেই হাত ছুলো কি না ছুলো ব্যস্ত হয়ে বললে, গ্লাভস পরবে? আমার কাছে ভালো গ্লাভস আছে। আর মোজা? অশোকা হাত সরিয়ে নিয়ে রাখল শালের তলায়। মোজাও দিতে পারি, খুব নরম, একটুও কুটকুট করবে না। আর কান ঢাকা টুপি? কমফর্টার? হাসতে হাসতে অশোকা সরে গেল, বললে, শোনো, দস্তানা হাতে দিয়ে খাবার আমার অভ্যেস নেই। তুমি কাজ করো, আমি ঘুরে ঘুরে তোমার বাড়ি দেখি। বলে সে নিঃশব্দে পাশের ঘরে চলে গেল। নিঃশব্দে, কেননা এত শীতেও সে খালি পা, কিন্তু কোথাও যেন তার এতটুকু আশ্রয় বা বিশ্রাম নেই। এমন একটুও কোথাও অগোছালো হয়ে নেই যে সে গুছিয়ে দেয়। বিছানাটা পর্যন্ত পাতা হয়ে গেছে। ঘুরতে ঘুরতে চলে এলো সে দক্ষিণের বারান্দায়। দেখল সেখানে কয়েকখানা বেতের চেয়ার পাতা রয়েছে। এখানে বুঝি কখনো কখনো সুরজিৎ বসে। বসবার তার ইচ্ছে হয়। সবসময় তাহলে সে মস্ত বড় টেবিলের সামনে খাড়া চেয়ারে বসে কাজ করে না। কিন্তু বাইরে কি কনকনে হাওয়া, এখানে 1 মিনিট দাঁড়ায় এমন সাধ্যকার। থেকে থেকে কি একটা প্রচ্ছন্ন ফুলের ম্লান গন্ধ আসছে। তার উপর এমন চোখ জুড়ানো কালো অন্ধকার। কি ভেবে শালটা গায়ের উপর আরো ঘন করে টেনে নিয়ে অশোক একটা চেয়ারে ভেঙে পড়ল। তারপর সুরজিৎ সত্যিই ফের কাগজপত্র নিয়ে বসেছিল। হুঁশ হলো যখন ঠাকুর এসে বললে খাবার জুড়িয়ে যাচ্ছে। সুরজিৎ ডাকল, অশোকা, অশোকা। আশা ছিল দেখতে পাবে পাশের ঘরে ইজি চেয়ারে শুয়ে সে বই পড়ছে, কিন্তু আশ্চর্য, সেখানে সে নেই। বিছানাটাও অস্পৃষ্ট। দক্ষিণের দরজা খোলা দেখে চলে এলো সে দক্ষিণের বারান্দায়। দেখল চেয়ারে শুয়ে অশোকা ঘুমিয়ে আছে। হাত বাড়িয়ে আলো জ্বালতে গেল, জ্বালল না। আলোর চেয়ে অন্ধকারেই অনেক জিনিস বেশি স্পষ্ট করে দেখা যায়। ডাকল, অশোকা, ওঠো, খেতে যাবে না? গলার স্বরে গভীর অন্তরঙ্গতা, তবু কোনো সাড়া নেই। হাত দিয়ে অশোকার মাথায় সে মৃদু নাড়া দিল। তারপর কাঁধ ধরে ঝাঁকুনি। এ কি, ঘুমিয়ে পড়েছে নাকি? তবুও অশোকাকে মুহ্যমান দেখে 2 হাতে তার 2 বাহু ধরে সবল আকর্ষণ করে তাকে সম্পূর্ণ দাঁড় করিয়ে দিল। বললে একটু শাসনের সুরে, তুমি পাগল হয়েছ নাকি? এই অসম্ভব শীতে পাতলা একটা শাল গায়ে দিয়ে বাইরে পড়ে আছো? নিউমোনিয়া হবে যে। ঘুম পেয়েছে, বিছানায় শুতে পারোনি? লেপ তবে আছে কি করতে? চলে এসো বলছি। বলে তার হাত ধরে টেনে ঘরের মধ্যে নিয়ে এলো আর দরজাটা দিল সজোরে বন্ধ করে। এত ঝড়ঝাপটার পর আশ্চর্য হেসে অশোকা বললে, ঘুমিয়ে পড়েছিলাম বুঝি? তারপর তারা নিচে খেতে গেল। টেবিলে মুখোমুখি রাশি রাশি খাবার। অশোকা বললে, তুমি আমার ঘুমটা মাটি করবে দেখছি। কেন বলো তো? এত সব খেলে আমার ঠিক অম্বল হয়ে যাবে, বুক জ্বলবে, ঘুমোতে পারবো না। যদিও আমার কাছে ওষুধ আছে, তবুও তোমাকে অত খেতে বলবো না। যা পারো তাই খাও। আর তুমি তুমি এতগুলি সব খাবে নাকি? না, আমি রাতে অত্যন্ত কম খাই। তবে এত সব করেছো কেন? আমি করিনি, ঠাকুর করেছে। ঠাকুর করেছে? 2 লোকের জন্য 200 রকম খাবার? ওকে এত সব বলেছে কে করতে? কি আক্কেল দেখো দেখি, এসব স্রেফ নষ্ট হবে তো। হোক নষ্ট, তবু তোমাকে বেশি খেতে বলে তোমার ঘুম নষ্ট হতে দিতে চাই না। কিন্তু ভাবো দেখি,
দৃশ্যটা যদি উল্টো হতো, মানে তোমার ঘরে যদি আমি অতিথি হতুম আর তুমি যদি আমাকে খাওয়াতে, তাহলে 200 ছেড়ে 2000 পদ করতে, আর কিছুতেই আমাকে ছেড়ে দিতে না, জোর করে প্রতিটি গ্রাস আমার গলার মধ্যে গুঁজে দিতে, তাতে আমার অম্বল ছেড়ে পায়েস হয়ে গেলেও। বলো, তাই ঠিক নয়? চামচ দিয়ে খাদ্যদ্রব্যগুলির প্রথমাংশটা 2 প্লেটে ভাগ করে দিতে দিতে অশোকা বললে, কখনো না। বরং আমার খাওয়ানোতে যদি তোমার অসুখ করত, রাত জেগে তোমার আমি সেবা করতুম, যতক্ষণ না সুস্থ হতে ছেড়ে দিতুম না তোমাকে। বেশ তো, আজই তার পরীক্ষা হোক না। অশোকা চেয়ারটা সামনের দিকে আরো টেনে আনলো। মনে করা যাক না, আমি তোমাকেই খাওয়াচ্ছি। তোমার বাড়ি, তোমার খরচ ভেবে নিলেই হলো। আমার বাড়ি, আমার খরচ, খাও না তোমার যত ইচ্ছে, দেখো না সেবা করতে পারি কি না। মাঝখান থেকে আমার স্বাস্থ্যের সঙ্গে তোমার ঘুমটুকুও নষ্ট হয়ে যাবে। দরকার নেই সেই এক্সপেরিমেন্টে। ফেলে ছড়িয়ে যা পারা যায় তাই খাওয়া যাক। খেতে খেতে হঠাৎ নিম্ন কণ্ঠে অশোকা জিজ্ঞাসা করলে, আচ্ছা, তোমার ঠাকুর চাকর আমাকে কি ভাবছে বলো তো? কি ভাবছে জিজ্ঞেস করাটা যখন সমীচীন হবে না, তখন অনুমান করতে পারি মাত্র। সুরজিৎ সম্পূর্ণ করে তাকালো একবার অশোকার মুখের দিকে, বললে, কোনো আত্মীয়া, ছোট বন্টন ভাবছে হয়তো। তাই হবে, নচেত আর কেউ যেমন একা বাড়িতে একা চলে আসতে পারে, তা হয়তো ওরা কল্পনাও করতে পারে না। গরজটা মুখের কাছে ধরে নির্নিমেষ চোখে সুরজিতের দিকে তাকিয়ে অশোকা প্রশ্ন করল, আচ্ছা, আমাকে তোমার মনে ছিল? তার যখন পেলে তখন চিনতে পেরেছিলে অশোকাকে? এই সূত্রে অশোকা সুরজিৎকে টেনে নিয়ে গেল প্রায় 10-11 বছর আগে এক বেসরকারি মেয়ে হস্টেলে, যখন সুরজিতের বয়স 25 কি 26। যখন জয়ন্তীর সঙ্গে দেখা করতে এসে লুকিয়ে আরও একজনের সঙ্গে সে দেখা করত, যখন একটা চাপা গুঞ্জন চলেছিল চারিদিকে, শেষ মুহূর্তে কার সে হাত ধরে, জয়ন্তীর না অশোকার? সে পরিচ্ছেদটা নির্বিঘ্নে উত্তীর্ণ হয়ে সুরজিৎ হঠাৎ জিজ্ঞেস করলে, কাল ইন্টারভিউয়ের পরেই চলে যাবে নাকি? হ্যাঁ, হবির বিনা অবস্থাতেই যাওয়া ভালো। প্রহারেণ পর্যন্ত অপেক্ষা করাটা বুদ্ধিমানের কাজ নয়। আচিয়ে উপরে এসে দেখল 11:30। কিরকম আতঙ্ক করে উঠল অশোকার। টিপাইয়ের উপর পান রেখে গেছে। তুমি পান খাও? তুমি? খাবার পর খাই এক আধটা। না, আমি খাই না, তবে তুমি যখন খাচ্ছ। অশোকা তুলে নিল একটা পান। পান খেলেও ঘুমোতে যাবার আগে দাঁত মাজি। রক্ষে করো, রাত দুপুরে এখন আমি দাঁত মাজতে পারবো না। অশোকা পান রেখে দিল। কতক্ষণ পরে ঘরের চারদিকে চেয়ে দরজা জানালা সব অটুট আছে কিনা তাই হয়তো একবার পর্যবেক্ষণ করে সুরজিৎ জিজ্ঞাসা করলে, তোমার আর কি লাগবে? রাত্রে যদি জল খাও। রক্ষে করো, শীতে রাতে উঠে জল খাওয়া বাবা। তবে দৌড় দিয়ে শুয়ে পড়ো আর কি। আর তুমি? আমার দেরি আছে। আমিও তবে দেরি করতে পারবো। বাড়িতে কফি আছে? খাবে তুমি? আমি নিজেই প্রস্তাব করতে যাচ্ছিলাম, কিন্তু তোমার ঘুমের ব্যাঘাত হবার ভয়ে বলতে সাহস পাইনি। তবে বলে দাও না কোথায় কি আছে, তৈরি করে নিচ্ছি। কিন্তু খাবে যে, ঘুমোতে তোমার অনেক দেরি হয়ে যাবে।
হোক, এখন আর আমার ঘুম পাচ্ছে না। এখন জাগতে ইচ্ছা করছে। অশোকা নিজের হাতেই তৈরি করল কফি। সুরজিৎকে 1 কাপ দিয়ে নিজে নিল আর 1। সুরজিৎ বসেছে ইজি চেয়ারে, অশোকা সামনে একটা লম্বা মোড়ায়, টিপাইটা দুজনের মাঝখানে, বইগুলি মেঝের উপর রেখে দেওয়া, বেড়া দেওয়া রুটিনের বাইরে যেন তারা চলে এসেছে। নিচে চাকরদের সারা শব্দ আর পাওয়া যাচ্ছে না। 12:20 কফি শেষ হয়ে গেছে কখন। অনেকক্ষণ তাদের আর কোনো কথা নেই, আর যেন কিছুতেই তারা লঘু আর তরল হতে পারছে না। প্রকাণ্ড একটা স্তব্ধতার ঢেউ পেরিয়ে গিয়ে সুরজিৎ বললে, আবার সেই আগের কথা, দৌড় দিয়ে এখন শুয়ে পড়ো। অশোকারও মুখ দিয়ে সেই আগের কথাই বেরিয়ে এলো। আর তুমি? হ্যাঁ, আমিও শোবো এবার। পাশের ঘরে আমার জায়গা হয়েছে। মাঝের দরজা দিয়ে অশোকা দেখল একবার পাশের ঘরের চেহারা। দেখল সেই স্প্রিংয়ের খাটে কখন একটা বিছানা করা হয়েছে, হাসপাতালের রুগীর মতো। পায়ের নিচে একটা মোটা কম্বল ওয়ার ছাড়া, দরিদ্র সংকীর্ণ বিছানা। উমা, তা কি হয়? তোমার বিছানায় তুমি শোবে, ওখানে আমি শোব। এক রাত্রির তো মামলা। সুরজিৎ অস্ফুটভাবে হাসল, বললে, পাগলামি করো না, তুমি অতিথি, পথশ্রান্ত। অত বড় খাটে শুলে আমার ভয় করবে। এখানে দিব্যি আমি কুঁকড়ে শুয়ে থাকতে পারবো। ঘরময় অনেক জিনিস, কখনো একা মনে হবে না নিজেকে। তোমার কিচ্ছু ভয় নেই, এমনকি আমাকে পর্যন্ত তোমার ভয় নেই। সে ভয়ও যাতে না থাকে, সুরজিৎ সরে এলো দুঘরের মাঝের দরজার কাছে, বললে, মাঝখানে ওই একটি মাত্র দরজা, আর তার খিলটা তোমার দিকেই রইল। মশারি টাঙানো আছে, দরকার হলে ফেলে নিও। মশা যদিও এখন নেই। আর রাত করো না, কথায় কথায় অনেকক্ষণ তোমাকে জাগিয়ে রেখেছি। সুরজিৎ তার ঘরে অপসৃত হল। অমনি তার পিছনের দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। নির্ভুল একটা শব্দ হল, খিল লাগানোর শব্দ। তারপর সুইচ অফ করার শব্দও সে শুনতে পেল। তারপর এ ঘর থেকে দেখল ও ঘরের অন্ধকার। অনেক রাতে সুরজিৎ একটা ভয়ের স্বপ্ন দেখল, যেন বাড়িতে আগুন লেগেছে। বন্ধ দরজায় ধাক্কা মারছে সে, অথচ খুলছে না দরজা। অশোকাকে ডাকতে যাচ্ছে, গলায় ফুটছে না কোনো স্বর, অথচ স্পষ্ট সে দেখতে পাচ্ছে সে আগুনের থেকে অশোকা কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। এমনি একটা আতঙ্কের মধ্যে থেকে তার ঘুম ভেঙে গেল। দেখল পাশের ঘরে আলো জ্বলছে। যাক, আগুন নয়, আলো। নিশ্চিন্ত হয়ে আবার সে ঘুমিয়ে পড়ল। অন্যদিন ভোরবেলা জানলা দিয়ে ডেকে চাকর জাগিয়ে দেয়। আজ সে নিজেই উঠল, এবং সেটা অপ্রত্যাশিত প্রত্যুষে। মনে পড়ল অশোকার কথা, এবং মনে হতেই নিঃসংকোচে সে দরজা খুলে উত্তরের বারান্দা দিয়ে বেরিয়ে পাশের দরজা দিয়ে অশোকার ঘরে ঢুকল। ঘরে অশোকা নেই। সেটা বেশি আশ্চর্য নয়, কিন্তু খাট জোড়া প্রকাণ্ড বিছানার এতটুকু কোথাও কোঁচকায়নি। সুরজিতের শালখানা ভাঁজ করে ইজি চেয়ারের হাতলের উপর রাখা। তার সুটকেসটিও অন্তর্হিত। উপরে নিচে সম্ভব অসম্ভব কোনো জায়গায় অশোকাকে পাওয়া গেল না। সুরজিৎ তারপর পথে বেরুল।
আর কোথাও নয়, মেয়ে স্কুলের সেক্রেটারির বাড়িতে। বিশ্বনাথবাবু বললেন, নতুন কোনো মিস্ট্রেস নেওয়ার কথা তো হয়নি, আর অশোকা মুখার্জি বলে কারুর ইন্টারভিউ দিতে আসার কথা তো নেই। এরপর স্টেশনেও সে যেতে পারত। ভোরবেলা জলে স্থলে দুদিকের পথই খোলা আছে, অতএব পণ্ডশ্রমের প্রয়োজন নেই মনে করে সুরজিৎ বাড়ি ফিরল। ফিরে এসে পরখ করে দেখল দু ঘরের মাঝখানের দরজা তেমনই অটুট বন্ধ আছে। বন্ধ যদি আছে, তবে মাঝরাতে ঘুম ভেঙে উঠে পাশের ঘরে সে আলো দেখল কেমন করে? সমস্তটাই কি স্বপ্ন? প্রিয় গল্পসাথী, আজ শুনলেন অচিন্ত কুমার সেনগুপ্তর খিল। গল্প পাঠে সুশীল মজুমদার, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, শ্রাবণী বণিক এবং সুমন সরকার। এই উপস্থাপনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনাদের মতামত লিখে জানাতে ভুলবেন না। পরের উপস্থাপনা নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব আপনাদের কাছে। আমাদের পরের উপস্থাপনার নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন, তাদের স্বাগত জানিয়ে অনুরোধ করছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হবে পরের উপস্থাপনায়। সকলে ভালো থাকবেন। নমস্কার।